জাপানের রাজধানী টোকিও থেকে মাত্র 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক চিরহরিত অরণ্য আকিগাহারা। মাউন্ট ফুজির উত্তর পশ্চিম পাদদেশে প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি জাপানিদের কাছে জুকাই বা গাছের সমুদ্র নামে পরিচিত। দূর থেকে পাহাড়ের ঢালে এই বনটিকে দেখলে মনে হয় সবুজ ঢেউয়ের এক বিশাল সমুদ্র, যা বাতাসের তালে নেচে চলছে। কিন্তু এই সবুজের শান্ত আবরণের নিচে লুকিয়ে আছে এক ভিন্ন ইতিহাস। গত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে এই বনটি তার প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে একটি অন্ধকার পরিচয়ে বেশি পরিচিতি পেয়েছে, তা হলো সুইসাইড ফরেস্ট। তবে আমাদের আজকের যাত্রা এই বনের কোনো অতি প্রাকৃত রহস্য উন্মোচন করা নয়, বরং বিজ্ঞান, ইতিহাস এবং সামাজিক বাস্তবতার নিরিখে এই বনের প্রকৃত রূপটি তুলে ধরা। আকিগাহারা কেবল একটি বন নয়, এটি ভূতাত্ত্বিক পরিবর্তনের এক অনন্য নিদর্শন। মাউন্ট ফুজির শক্তিশালী অগ্ন্যুৎপাতের ফলে জমা হওয়া লাভার উপর গড়ে উঠেছে এই দুর্ভেদ্য বন। আজ আমরা এই বনের পরতে পরতে জমে থাকা ইতিহাসের বাস্তুতন্ত্র এবং মানুষের মনের গভীর সংকটের সাথে এর সংযোগ নিয়ে আলোচনা করব। আকিগাহারা বনের বর্তমান রূপটি একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে 834 সালের মাউন্ট ফুজির এক ভয়াবহ অগ্ন্যুৎপাত, যা জোগান অগ্ন্যুৎপাত নামে পরিচিত। প্রায় 10 দিন ধরে চলা সেই অগ্ন্যুৎপাতে ফুজির উত্তর পশ্চিম দিক দিয়ে লাভার স্রোত নেমে এসেছিল। সেই লাভা পুরনো একটি হ্রদকে দুইভাবে বিভক্ত করে ফেলে, যা আজকের সাই এবং শোকিজো হ্রদ। সেই উত্তপ্ত লাভার স্রোত যখন ঠান্ডা হলো, তখন সেখানে তৈরি হলো আগ্নেয় শিলার এক বিশাল আস্তরণ। এই শিলা অত্যন্ত ছিদ্রযুক্ত এবং পাথুরে। সময়ের বিবর্তনে সেই শিলার স্তরের উপর শ্যাওলা জমতে শুরু করে এবং ধীরে ধীরে জন্ম নেয় গাছপালা। গত 1200 বছর ধরে এই কঠিন লাভার উপর সৃষ্টি হয়েছে এক ঘন জঙ্গল। এই বনের মাটির স্তর খুব পাতলা। এখানে গাছের শিকড় মাটির গভীরে যেতে পারে না। এর পরিবর্তে শিকড়গুলো পাথরের উপর দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, যা বনটিকে এক জটিল ও আদিম রূপ দান করেছে। আপনি যখন বনের ভিতরে হাঁটবেন, দেখবেন আপনার পায়ের নিচে মাটি নেই, বরং আছে জমাটবদ্ধ লাভার এবড়ো থেবড়ো স্তর। আকিগাহারাকে কেন গাছের সমুদ্র বলা হয়? এর কারণ হলো এখানকার গাছের ঘনত্ব। এখানে মূলত জাপানি সাইপ্রেস এবং হেমলক জাতীয় গাছ বেশি দেখা যায়। গাছের পাতাগুলো এতই ঘন যে সূর্যের আলো খুবই কম বনের মেঝেতে পৌঁছতে পারে। দিনের বেলাতেও বনের ভিতরে এক ধরনের গোধূলি আভা বিরাজ করে। এখানকার ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান বেশ বৈচিত্র্যময় কিন্তু ভিন্ন। এখানে শিয়াল, হরিণ এবং দেশীয় কালো ভালুক দেখা যায়। তবে অবাক করার মতো বিষয় হলো, বনের গভীরে গেলে আপনি পাখির ডাক খুব একটা শুনতে পাবেন না। এর একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। বনের মেঝের শিলার স্তর অত্যন্ত ছিদ্রযুক্ত, তাই তারা শব্দ শোষণ করে নেয়। ফলে বনটি এক অস্বাভাবিক নীরবতায় ডুবে থাকে। এই নীরবতা দর্শনার্থীদের মনে এক অদ্ভুত প্রশান্তি অথবা এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে। আকিগাহারা নিয়ে প্রচলিত একটি বড় মিথ হলো এখানে কম্পাস কাজ করে না বা মানুষ দিক হারিয়ে ফেলে। এর পিছনে অতি প্রাকৃত কোনো কারণ নেই, বরং এটি পুরোপুরি বিজ্ঞানসম্মত। মাউন্ট ফুজি থেকে আসা সেই লাভার স্রোতে প্রচুর পরিমাণে চৌম্বকীয় আকরিক লোহা রয়েছে। আপনি যখন কম্পাসটিকে মাটির খুব কাছাকাছি ধরবেন, তখন এই খনিজ লোহা কম্পাসের কাঁটাকে বিভ্রান্ত করতে পারে। আধুনিক জিপিএস সিস্টেমও বনের ঘন পাতাল এবং ভূপ্রকৃতির কারণে মাঝে মাঝে সিগন্যাল হারিয়ে ফেলে। তবে যদি আপনি কম্পাসটিকে স্বাভাবিক উচ্চতায় বা বুক সমান উচ্চতায় ধরেন, তবে এটি সঠিক দিক নির্দেশ করতে সক্ষম। দিক হারানোর আসল কারণ হলো এখানকার ভূপ্রকৃতি। বনের প্রতিটি দিক দেখতে হুবহু এক। কোনো পাহাড় বা বড় চিহ্ন না থাকায় একজন সাধারণ মানুষের পক্ষে পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। একঘেয়ে দৃশ্যপট এবং গভীর নীরবতা মানুষের মস্তিষ্কে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে, যাকে বলা হয় বিওইন্ডারমেন্ট। আকিগাহারা বনটি কি সাথে জড়িয়ে গেল? এর শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে জাপানের পুরো ইতিহাস ও সাহিত্যে। প্রথমত, উবাসুতে নামক এক কিংবদন্তি। বলা হয় প্রাচীন জাপানের দুর্ভিক্ষের সময় পরিবারগুলো তাদের বৃদ্ধ সদস্যদের পাহাড়ে রেখে আসতো, যাতে বাকি সদস্যরা বেঁচে থাকতে পারে। যদিও ঐতিহাসিকদের মতে এর কোনো শক্তিশালী প্রমাণ নেই এবং এটি কেবল লোকগাথা হিসেবেই পরিচিত।
তবুও আকিগাহারাকে কেন্দ্র করে এই গল্পটি মানুষের মনে এক বিষণ্ণতার ছাপ রেখে গেছে। তবে আধুনিক সময়ে এই বনের কুখ্যাতির পিছনে দুটি বড় প্রভাব কাজ করেছে। এক নম্বরটি হলো 1960 সালে সেই তো মাঝ সমুদ্র লেখা উপন্যাস টাওয়ার অফ ওয়েভস। এই বইয়ের সমাপ্তিতে দুই প্রেমিক প্রেমিকা আকিগাহারা বনে গিয়ে বিসর্জন দেয়। এবং দুই নম্বর বিষয়টি হলো 1993 সালে প্রকাশিত ওয়াতারু শোমোরের বিতর্কিত বই দ্য কমপ্লিট ম্যানুয়াল অফ। এই বইটিতে আকিগাহারাকে হত্যার জন্য একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করা হয়। এই সাহিত্যকর্মগুলো মানুষের অবচেতনে এক ধরনের রোমান্টিক বিষয়, কিন্তু বিপজ্জনক ধারণা যে তৈরি করছে না সেটিও উড়িয়ে দেওয়া যায় না। জাপানি সংস্কৃতিতে ইউরেই বা অতৃপ্ত আত্মার ধারণা অত্যন্ত প্রবল। লোকবিশ্বাস অনুযায়ী যারা অস্বাভাবিকভাবে বা প্রচন্ড দুঃখের মধ্যে মৃত্যুবরণ করে তাদের আত্মা এই পৃথিবীতে আটকে থাকে। আকিগাহারা নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে, কিন্তু সমাজবিজ্ঞানীদের মধ্যে এই লোককাহিনীগুলো আসলে মানুষের ভয় এবং অজানা রহস্যকে ব্যাখ্যা করার একটি প্রচেষ্টা মাত্র। বনের অস্বাভাবিক নীরবতা এবং অদ্ভুত আকৃতির গাছগুলো মানুষের মনে ভয়ের সঞ্চার করে। বাস্তবে এগুলো মূলত প্রাকৃতিক ঘটনা, কিন্তু সংস্কৃতির প্রভাবে তা অতি প্রাকৃত গল্পের রূপ নিয়েছে। আমরা যখন কোনো স্থানকে অভিশপ্ত বলি তখন আমরা আসলে সেখানকার মূল সমস্যাগুলো যেমন মানসিক স্বাস্থ্য বা সামাজিক একাকিত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এখন একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। আকিগাহারা বনে আত্মহত্যার হার নিয়ে গণমাধ্যমে অনেক অতিরঞ্জিত তথ্য প্রচারিত হয়। বাস্তবতা হলো জাপান সরকার এবং স্থানীয় প্রশাসন 2005 সাল থেকে নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ করে দিয়েছে, যাতে এই স্থানটির প্রচার কমে আসে। তবে এটি অস্বীকার করার উপায় নেই যে এখানে প্রতি বছর অনেক মানুষ আসে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে। পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা নিয়মিত বনের ভিতরে তল্লাশি অভিযান পরিচালনা করে। অনেক সময় বনের প্রবেশ পথে বা ভেতরের গাছে ঝুলন্ত রঙিন প্লাস্টিকের টেপ দেখা যায়। এগুলো সাধারণত সেই মানুষেরা ব্যবহার করেন যারা দ্বিধায় আছেন, যাতে তারা পথ খুঁজে আবার ফিরে আসতে পারেন। এটি জীবনের প্রতি মানুষের সুপ্ত আকাঙ্ক্ষারই এক করুণ প্রতিফলন। এখন প্রশ্ন দেখতে পারে, কেন একজন মানুষ এই দুর্গম বনকেই বেছে নেয়? মনোবিজ্ঞানীদের মধ্যে এর পিছনে কপিক্যাট ইফেক্ট কাজ করে। এখানে কোনো নির্দিষ্ট স্থান সম্পর্কে বারবার নেতিবাচক প্রচারণা হয়, তখন বিষণ্ণতায় পোকা মানুষেরা মনে করে সেখানেই তাদের সমস্যার সমাধান মিলবে। জাপানি সমাজে একাকিত্ব এবং সামাজিক চাপ একটি বড় সমস্যা। অতিরিক্ত কাজের চাপ, পারিবারিক প্রত্যাশা এবং একাকিত্বের কারণে অনেকেই তীব্র মানসিক যন্ত্রণায় ভোগেন। আকিগাহারার গভীর নীরবতা এবং বিচ্ছিন্নতা তাদের কাছে একটি নিরাপদ আশ্রয় হিসেবে ধরা দেয়, যেখানে তারা মনে করে কেউ তাদের বিরক্ত করবে না। এটি কোনো রোমান্টিক সিদ্ধান্ত নয়, বরং এটি চরম অসহায়তার বহিঃপ্রকাশ। জাপান সরকার এবং স্থানীয় কাউন্টি এই সমস্যা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বনের প্রবেশপথে বড় বড় সাইনবোর্ড লাগানো হয়েছে, যেখানে লেখা থাকে, আপনার জীবন আপনার বাবা মায়ের দেওয়া অমূল্য উপহার, দয়া করে একা কষ্ট পাবেন না, আমাদের সাথে কথা বলুন। বনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা 24 ঘন্টা নজরদারি করেন। তারা বনের ভিতর এমন লোকদের খুঁজে বের করেন যাদের আচরণ অস্বাভাবিক। অনেক সময় দেখা গেছে কেবল একজন মানুষের সহমর্মিতা এবং সঠিক সময়ে কথা বলা একজন ব্যক্তিকে পুনরায় জীবনে ফিরিয়ে আনতে পেরেছে। পুলিশ নিয়মিতভাবে বনের ভেতর থেকে পরিচিত তাঁবু, ব্যাগ এবং উন্নত ব্যক্তিগত বস্তু সরিয়ে নেয় এবং বস্তুগুলো বনের পরিবেশ নষ্ট করার পাশাপাশি অন্যদের উপরও নেতিবাচক মানসিক প্রভাব ফেলে। সাম্প্রতিক বছরগুলোতে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার কারণে আকিগাহারা একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। একে বলা হয় ডার্ক ট্যুরিজম। অনেক কন্টেন্ট ক্রিয়েটর কেবল ভিউ পাওয়ার আশায় বনের ভিতরে গিয়ে মৃতদেহ খোঁজার চেষ্টা করে বা মৃত মানুষের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেন।